এইচএসসি ও সমমানের ফল প্রকাশ পদ্ধতি নিয়ে নেতিবাচক মন্তব্য না করার আহ্বান প্রধানমন্ত্রীর। শতভাগ উত্তীর্ণ জিপিএ 5 পেয়েছে 1.5 লক্ষাধিক শীর্ষে ঢাকা বোর্ড। ৬২ পৌরসভায় ভোট শেষ, চলছে গণনা। ফেনীতে হামলায় 2 কাউন্সিলর প্রার্থী আহত, লক্ষ্মীপুরে গুলিবিদ্ধ 3। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ ২১ দেশের সংবাদে, সাথে আছি আমি প্রণব চক্রবর্তী। দর্শক, ২১ টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। করোনা সংক্রমণ রোধে পরীক্ষা নেওয়া হয়নি, শিক্ষাবর্ষ নষ্ট করতে চায়নি সরকার। এমন পরিস্থিতিতে পরীক্ষা ছাড়াই উচ্চ মাধ্যমিক পর্যায়ের ফল প্রকাশ করা হয়েছে। এই অবস্থায় ফল প্রকাশের পদ্ধতি নিয়ে নেতিবাচক মন্তব্য না করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় ফেব্রুয়ারি পর্যন্ত পর্যবেক্ষণের পর শিক্ষা প্রতিষ্ঠান খোলার সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানান প্রধানমন্ত্রী। বিস্তারিত জানাচ্ছেন আকবর হোসেন সুমন। করোনা সংক্রমণ থেকে শিক্ষার্থীদের সুরক্ষার লক্ষ্যে নেওয়া হয়নি এইচএসসি ও সমমানের পরীক্ষা। তবে জেএসসি ও এইচএসসির ফল মূল্যায়ন করে নির্ধারণ করা হয়েছে উচ্চ মাধ্যমিক পর্যায়ের ফল। ফল প্রকাশ অনুষ্ঠানে গণভবন থেকে ডিজিটাল প্ল্যাটফর্মে যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনের অনুষ্ঠানে 8টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যানগণ ফল তুলে দেন শিক্ষামন্ত্রীর হাতে। এ সময় দেয়া বক্তব্যে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা ও পরীক্ষা না নেওয়ার কারণ ব্যাখ্যা করেন প্রধানমন্ত্রী। এরকম একটা অস্বাভাবিক পরিস্থিতির কারণেই আমরা এই ফলাফলটা ঘোষণা করলাম, এবং এটা শুধু বাংলাদেশে না, পৃথিবীর বিভিন্ন দেশেও এই একই পদ্ধতিতে ফলাফল ঘোষণা দেওয়া হয়েছে। যাতে আমাদের শিক্ষার্থী তাদের জীবন থেকে একটা বছর নষ্ট হয়ে যাক, সেটা তো আমরা চাই না। তাদের জীবনটা চলমান থাকুক, সেটাই আমরা চাই। ফলাফল প্রকাশের পদ্ধতি নিয়ে বিতর্ক না করার আহ্বান জানান সরকার প্রধান। এমনিতেই স্কুলে যেতে পারছে না, কলেজে যেতে পারছে না, বিশ্ববিদ্যালয়ে যেতে পারছে না, এটা তাদের জীবনে একটা বিরাট বাধার সৃষ্টি করছে। সেই ক্ষেত্রে যদি আবার এই ফলাফল নিয়ে বিরূপ মন্তব্য করা হয়, তাহলে বা দেওয়ার পদ্ধতি নিয়ে বিরূপ মন্তব্য করা হয়, এটাও কিন্তু তাদের জন্য তাদের মানসিক চাপ পড়বে। কাজে যারা এই ধরনের কথা বলছেন তাদেরকে বিরত থাকার জন্য আমি অনুরোধ জানাচ্ছি। করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলে শীঘ্রই শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ারও পরিকল্পনা তুলে ধরেন প্রধানমন্ত্রী। যেহেতু মার্চ মাসে করোনা ভাইরাস ব্যাপকভাবে শুরু হয়েছে, তবে আমরা এই ফেব্রুয়ারি মাসটা নজরে রাখবো। যদি ফেব্রুয়ারি মাসে অবস্থা ভালো থাকে, পরবর্তীতে আমরা সীমিত আকারে আমাদের শিক্ষা প্রতিষ্ঠান খুলে আমাদের ছেলেমেয়েরা যাতে স্কুল, কলেজ বা ইউনিভার্সিটিতে যেতে পারে, সে ব্যবস্থাটা আমরা নেব। শিক্ষা সংশ্লিষ্ট সবাইকে টিকা গ্রহণের আহ্বান জানান প্রধানমন্ত্রী। তাদের স্বাস্থ্য সুরক্ষাটা দেওয়ার জন্যই এই ব্যবস্থাগুলো আমরা নিতে বাধ্য হয়েছি। আকবর হোসেন সুমন, ২১ টেলিভিশন, ঢাকা। পরীক্ষা ছাড়া ২০২০ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার মূল্যায়নে শতভাগ শিক্ষার্থী পাশ করেছে। এবার ১৩,৬৭,৩৭৭ জন শিক্ষার্থীর মধ্যে জিপিএ 5 পেয়েছে ১,৬০,৮০৭ জন, যা মোট পরীক্ষার্থীর ১১.৮৩%। এসএসসি ও জেএসসির গড় ফলের ভিত্তিতে এইচএসসির মূল্যায়নের ফল প্রকাশ করা হলো। আকবর হোসেন সুমনের আরেকটি রিপোর্ট। পরীক্ষা ছাড়াই ২০২০ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার মূল্যায়নে শতভাগ শিক্ষার্থী পাশ করেছে। জেএসসি ও এসএসসির ফলের ভিত্তিতে এই ফল প্রকাশ করা হলো। এবার জিপিএ 5 পেয়েছেন ১,৬১,৮০৭ জন পরীক্ষার্থী। জিপিএ 5-এর শতকরা হার ১১.৩৮%। ৯,০৬৩টি প্রতিষ্ঠান থেকে শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ নেন। 9টি সাধারণ শিক্ষা বোর্ড থেকে ১১,৪৫,৩২৯ জন শিক্ষার্থীর মধ্যে জিপিএ 5 পেয়েছে ১,৫৩,৬১৪ জন। জিপিএ 5-এর শতকরা হার ১৩.14%। পরীক্ষার যে চাপ, আমাদের শিক্ষা ব্যবস্থার একটা বিরাট অংশ অনেক বেশি পরীক্ষা নির্ভর, সনদ সর্বস্ব, তা যেন না হয়। আমরা যেন সত্যিকার অর্থেই এই শিক্ষার মধ্য দিয়ে, সত্যিকার শিক্ষা মধ্য দিয়ে
মানুষ গড়ে তুলতে পারি। মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে 2699টি মাদ্রাসার 86,138 জন শিক্ষার্থীর মধ্যে জিপিএ 5 পেয়েছে 2243 জন, আর কারিগরি শিক্ষা বোর্ডের 1785টি প্রতিষ্ঠানের 1,24,320 জন পরীক্ষার্থীর মধ্যে জিপিএ 5 পেয়েছে 3,236 জন। আমাদের পরীক্ষার্থীরা তারা সকলে সম্পূর্ণ প্রস্তুতি নিয়েছিল, কিন্তু অতিমারির কারণে পরীক্ষাটি দিতে পারেনি। আজকে তাদের এসএসসি এবং জেএসসির ফলাফলের ভিত্তিতে এই মূল্যায়ন প্রকাশ করা হচ্ছে। এইচএসসি ও সমমানের পরীক্ষা হওয়ার কথা ছিল গত বছরের এপ্রিলে, কিন্তু করোনা পরিস্থিতির কারণে পরীক্ষা নেওয়া সম্ভব হয়নি। তাই জেএসসি ও এসএসসির ফলের গড় মূল্যায়নে পাশ করল সবাই। আকবর হোসেন সুমন, একুশে টেলিভিশন, ঢাকা। দেশে গত 24 ঘন্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা আবারও বেড়েছে। মৃত্যু হয়েছে আরও 17 জনের, নতুন করে শনাক্ত 363 জন। স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, গেল 24 ঘন্টায় পরীক্ষা হয়েছে 12,084টি। এ পর্যন্ত মোট শনাক্ত 5,34,770 জন। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার 1.52 আর সুস্থতার হার 89.63। নতুন 337 জন সহ সুস্থ 4,79,289 জন। এদিকে প্রথম ধাপে 38 কার্টুনে 4,56,000 করোনার টিকা পাচ্ছে চট্টগ্রাম। কাল সকাল 7টা নাগাদ এই টিকা চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ে এসে পৌঁছানোর কথা রয়েছে। 7 ফেব্রুয়ারি থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল, চট্টগ্রাম জেনারেল হাসপাতাল, ফৌজদারহাটে অবস্থিত বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস হাসপাতাল, চট্টগ্রাম সম্মিলিত সামরিক হাসপাতাল, চট্টগ্রাম পুলিশ হাসপাতাল এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশনের 4টি হাসপাতালে টিকা দেয়া শুরু হবে, জানিয়েছেন চট্টগ্রামের সিভিল সার্জন শেখ ফজলে রাব্বি। যারা অনলাইনে নিবন্ধন করবেন তারা কেবল টিকা নিতে পারবেন। চট্টগ্রামে 3 দিন আগে শুরু হয়েছে নিবন্ধন প্রক্রিয়া। করোনা ভাইরাসের টিকার পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিলে তার চিকিৎসা সম্ভব বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। দুপুরে মানিকগঞ্জে করোনা ভাইরাস ভ্যাকসিনের কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পাদনে বিশেষ অবহিতকরণ সভায় তিনি কথা বলেন। এ সময় তিনি আরো বলেন, শুধু করোনা ভাইরাসের টিকায় নয়, যে কোনো ওষুধের ক্ষেত্রে পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে। টিকা নিয়ে ভয় না পাওয়ার কথাও জানান স্বাস্থ্যমন্ত্রী। যে কোনো ওষুধের ক্ষেত্রে স্বাভাবিক, তার চিকিৎসা আছে, কাজে এটা নিয়ে কোনো ভয়ের কিছু নাই, এবং টিকা না নেওয়াটাই ভয়ের ব্যাপার বেশি হবে, যে কোনো সময় আক্রান্ত হতে পারে। সেই জন্য টিকা নেওয়াটাই আমি মনে করি ভালো হবে। তৃতীয় ধাপে 62 পৌরসভায় ভোট গ্রহণ শেষ, চলছে গণনা। সকাল 8টায় শুরু হওয়া ভোট কোনো বিরতি ছাড়াই চলে বিকেল 4টা পর্যন্ত। সবকটিতেই ভোট হয়েছে ব্যালটে। সকালে ভোটার উপস্থিতি কম থাকলেও বেড়া বাড়ার সাথে সাথে বাড়তে থাকে। তফসিল অনুযায়ী 65 পৌরসভায় নির্বাচন হওয়ার কথা থাকলেও কুমিল্লার লাকসামে সবকটি পদেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রার্থীরা নির্বাচিত হয়েছেন। এছাড়া ভোট গ্রহণ স্থগিত ছিল ময়মনসিংহের ত্রিশাল ও পাবনার সুজানগরে। বিনা প্রতিদ্বন্দ্বিতায় মেয়র নির্বাচিত হয়েছেন টুঙ্গিপাড়া, লাকসাম ও মোড়েলগঞ্জ পৌরসভায়। শান্তিপূর্ণভাবে নির্বাচন শেষ করতে মোতায়েন রয়েছে পর্যাপ্ত সংখ্যায় আইন শৃঙ্খলা বাহিনী। দর্শক, টাঙ্গাইলের সখীপুর থেকে প্রতিনিধি কাজী রিপন জানাচ্ছেন সেখানকার ভোটের খবর। আমি এখন অবস্থান করছি সখীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে। এই কেন্দ্রে কিন্তু ইতিমধ্যেই ভোট গণনা শুরু হয়েছে এবং আজকে টাঙ্গাইল জেলায় 5টি পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। টাঙ্গাইল, মধুপুর, ভুয়াপুর, মির্জাপুর এবং সখীপুর উপজেলায়। সখীপুর উপজেলায় 9টি কেন্দ্রে ইতিমধ্যেই ভোট গণনা শুরু হয়েছে। আমি এখন অবস্থান করছি একটি কেন্দ্রে। দর্শক, আপনাদের দেখাচ্ছি যে ইতিমধ্যে কিন্তু ভোট গণনা শুরু হয়েছে এবং এখানকার সংশ্লিষ্ট প্রিজাইডিং অফিসার আমাকে জানিয়েছেন যে অতি দ্রুতই সে এই ভোট গণনা শেষে আজকের এই রেজাল্ট ঘোষণা করতে পারবে। টাঙ্গাইলে আজকে দু একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হয়েছে। তো এই ছিল আমার নিকট টাঙ্গাইলের সর্বশেষ নির্বাচনের খবর। এর আগে বিচ্ছিন্ন ঘটনা ছাড়া তৃতীয় ধাপে 62 পৌরসভার শান্তিপূর্ণ ভোট গ্রহণ সম্পন্ন হয়। ফেনী ও লক্ষ্মীপুরের রামগঞ্জে সহিংসতায় আহত হয় অন্তত 22 জন। অনিয়মের অভিযোগ এনে বেশ কয়েকটি স্থানে ভোট বর্জন করেন বিএনপির প্রার্থীরা। প্রতিনিধিদের সহায়তায় আরও জানাচ্ছেন সমর ইসলাম।
উৎসব মুখর পরিবেশে ৬২ পৌরসভায় সকাল ৮টায় শুরু হয় ভোট গ্রহণ। একটানা চলে বিকেল ৪টা পর্যন্ত। কেন্দ্রগুলোতে নারী ভোটারদের উপস্থিতি ছিল বেশি। লক্ষ্মীপুরের রামগঞ্জ পৌরসভার পশ্চিম কাজীরখিল প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র দখল নিয়ে কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। পুলিশ গুলি ছুড়ে ও লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় ৩ জন গুলিবিদ্ধ সহ ২০ জন আহত হয়। তাৎক্ষণিকভাবে আমাদের অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে চলে আসছে, তাদেরকে এই এলাকা থেকে সরিয়ে দেওয়া হয়েছে। ফেনীতে প্রতিপক্ষের হামলায় ১৪ নম্বর ওয়ার্ডের ২ কাউন্সিলর প্রার্থী আহত হয়েছেন। ময়মনসিংহের গৌরীপুরে আওয়ামী লীগের প্রার্থী শফিকুল ইসলাম হবি ও বিদ্রোহী প্রার্থী সৈয়দ রফিকুল ইসলামের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। আহত হন একটি বেসরকারি টেলিভিশনের ক্যামেরা পার্সন। এদিকে অনিয়মের অভিযোগ এনে সাতক্ষীরা, চাঁদপুর, চুয়াডাঙ্গার দর্শনা, বগুড়ার শিবগঞ্জ, নাটোরের সিংড়া, ময়মনসিংহের ভালুকা ও বরিশালের গৌরনদীতে বিএনপি প্রার্থী ভোট বর্জন করেন। প্রত্যেকটা সেন্টার আমাদের এজেন্টদেরকে ধাক্কা দিয়ে ভয়ভীতি দেখিয়ে তাদেরকে বের করে দেওয়া হয়। এছাড়া সিলেটের গোলাপগঞ্জ ও জকিগঞ্জ, যশোরের মনিরামপুর, বরিশালের গৌরনদী ও মেহেন্দিগঞ্জ, গোপালগঞ্জের টঙ্গিপাড়া, ঝিনাইদহের হরিণাকুণ্ড ও কোটচাঁদপুর, কুমিল্লার বড়ুরা ও চৌদ্দগ্রাম, মুন্সিগঞ্জ, কিশোরগঞ্জ, জামালপুর, শেরপুর, নীলফামারী, ভোলা ও গাইবান্ধা সহ প্রায় সবকটি পৌরসভাতেই শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ হয়। সমর ইসলাম, ২১ টেলিভিশন। নিচ্ছি সংবাদ বিরতি। নো মাস্ক, নো সার্ভিস বিধি মেনে চলুন, সুস্থ থাকুন। যখন ফিরব তখন থাকবে। তৃতীয় পর্যায়ের দ্বিতীয় দিনে ভাষাজ্বর গেল আরো ১,৪৬৬ রোহিঙ্গা। আবারও আমন্ত্রণ ২১-এর দেশের সংবাদে। গাজীপুরে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের সুপারিশবিহীন গেজেট নিয়মিত করতে বেসামরিক গেজেটভুক্ত মুক্তিযোদ্ধা যাচাই বাছাই কার্যক্রম শুরু হয়েছে। সকালে মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তারের সভাপতিত্বে ৫ সদস্যের যাচাই বাছাই কমিটির গঠন করা হয়। তাদের কাছে ২০০২ সাল থেকে ২০০৯ সাল পর্যন্ত তালিকাভুক্ত মুক্তিযোদ্ধারা তাদের নিজ নিজ পক্ষে সহযোদ্ধার সাথে নিয়ে কাগজপত্র জমা দেন। এমপি পাপুলের দুর্নীতির দায় বিএনপিকেই নিতে হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ। দুপুরে কুষ্টিয়ায় নিজ বাসভবনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি আরো বলেন, নির্বাচন নিয়ে নানা অসত্য বানোয়াট কথা বলছে বিএনপি। এ সময় নির্বাচন ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করার জন্য পরিকল্পিতভাবে বিএনপি প্রহসন করে যাচ্ছে বলে জানান হানিফ। ঝিনাইদহের নলডাঙ্গা রাজবাড়ী রিসোর্ট ও পিকনিক স্পট বিনোদনের পাশাপাশি ধারণ করে আছে ইতিহাসও। করোনা পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলেও এই বিনোদন কেন্দ্রে দর্শনার্থীর খরা কাটেনি। এ কারণে সমস্যা সংকটে দিন পার করছেন এখানকার কর্মকর্তা কর্মচারীরা। এমন পরিস্থিতিতে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেছেন তারা। ঝিনাইদহ প্রতিনিধি এম রায়হানের রিপোর্ট, জানাচ্ছেন মাসুম আলিসা। ঝিনাইদহ শহর থেকে ১৫ কিলোমিটার দূরে তৈলকুপি গ্রাম। এই গ্রামেই নলডাঙ্গার রাজা প্রমথভূষণের স্মৃতি ধরে রাখতে ২০০৫ সালে প্রতিষ্ঠিত হয় নলডাঙ্গা রাজবাড়ী রিসোর্ট অ্যান্ড পিকনিক স্পট নামে এই বিনোদন কেন্দ্র। পার্কটির প্রধান ফটক দিয়ে ভেতরে প্রবেশ করলেই দেখা মিলবে নৈসর্গিক সৌন্দর্য। ২০ একর জমির ওপর নির্মিত ওই পার্কে রয়েছে মায়াবী স্পট, কৃত্রিম অভয়ারণ্য, ডুপ্লেক্স কটেজ, শিশু কিশোরদের জন্য একাধিক রাইডস, সুবিশাল লেক, হংসরাজ প্যাডেল বোট, ওয়াটার পার্ক, পাহাড়, বিভিন্ন অনুষ্ঠানের জন্য স্টেজ সহ নানা ধরনের পশু পাখির ভাস্কর্য। নিরাপদ পরিবেশের কারণে প্রতি বছর এখানে ভিড় করত শত শত দর্শক। রিসোর্টটি চালু থাকলেও করোনা সংক্রমণের বিরূপ প্রভাবে দর্শনার্থী কম, ফলে অনটন নেমে এসেছে কর্মীদের জীবনে। অনলাইনে জেনে এসেছি, পার্কটা আসার পর আরো সুন্দর লাগছে। ফ্যামিলি নিয়ে আসবেন আপনারা, এই জায়গা খুব ভালো এক্সপোর্ট। নাতি ছেলেরা
তাদের পরিবার সহ এসেছে। এখানে অনেক সুন্দর সুন্দর জিনিস আছে, এখানে আমরা খেলনা কিনেছি। স্বাস্থ্যবিধি মেনে বিনোদন কেন্দ্রগুলো খোলা রাখার দাবি কর্মকর্তাদের। কুষ্টিয়া থেকে শুরু করে যশোর পার করার পর্যন্ত সেই রাজধানী ছিল নলডাঙ্গা, পার্কটি বন্ধ ছিল। আমাদের কর্মকর্তা কর্মচারীদের বেতন দেওয়া লাগছে, সহকারে এখানে যে অবকাঠামিক যে ক্ষয়ক্ষতিগুলো হয়েছে সেগুলো এখন আমরা পোষায় উঠতে পারিনি। তো গভর্নমেন্ট যদি কোনো প্রণোদনা দেন সেক্ষেত্রে আমরা আরেকটু আগে যাবো বলে আশা করি। দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিন্তে কাজ করছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। মাঝে মধ্যে আমরা এসে পার্কের ভিতরে, পার্কের আশপাশে যেসব বখাটে ছেলেপেলে থাকে তাদের আইনের আওতায় নিয়ে এসে শিশু ও কিশোরদের পাশাপাশি বিনোদন পিয়াসী সকল শ্রেণীর মানুষের আনন্দ যোগাতে সংশ্লিষ্টদের সহযোগিতা কামনা করেছেন স্থানীয়রা। মাসুম আলিসা, একুশে টেলিভিশন। চাকরি স্থায়ীকরণের দাবিতে সিরাজগঞ্জে রাজশাহী ও রংপুর বিভাগের পিচরেট কর্মচারীরা কর্মবিরতি পালন করে। সকালে সিরাজগঞ্জ বিদ্যুৎ বিভাগে নিয়মিত মিটার রিডিং ও বিল বিতরণের প্রায় অর্ধশতাধিক কর্মচারী অংশ নেয়। এ সময় তারা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে দায়িত্ব পালন করলেও নেসকো তাদের বাদ রেখে সব কাজ পরিচালনা করে। তারা দ্রুত এর সমাধান করে কর্মচারীদের চাকরি স্থায়ী করার দাবি জানান। এদিকে এ কর্মসূচির ফলে সাধারণ গ্রাহকরা পড়েন ভোগান্তিতে। চট্টগ্রাম সংবাদ। করোনা পরিস্থিতিতে ফল জানার জন্য পরীক্ষার্থী অভিভাবকদের ভিড় নেই কলেজগুলোতে। সকলেই ফল সংগ্রহ করছে অনলাইনে। এবার চট্টগ্রাম শিক্ষা বোর্ডের আওতায় 265 কলেজের 97,967 জন শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ নেওয়ার কথা ছিল। ফল প্রকাশের নতুন পদ্ধতিতে সকলে উত্তীর্ণ হয়েছে। ইফরাজ নূরের ক্যামেরায় একরামুল হকের রিপোর্ট, জানাচ্ছেন সমর ইসলাম। করোনা সংক্রমণ থেকে শিক্ষার্থীদের সুরক্ষা দিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা নেওয়া হয়নি। ফল প্রকাশ হয়েছে নতুন পদ্ধতির মূল্যায়নের ভিত্তিতে। কলেজগুলোতে ফল জানার জন্য পরীক্ষার্থী অভিভাবকের ভিড় নেই। অনলাইনে জেনে নিচ্ছে নিজেদের স্কোর। জেএসসি এবং এসএসসির ভিত্তিতে ফলাফল তৈরি করা হয়েছে, সেহেতু সকল পরীক্ষার্থী পাশ করেছে, সেজন্য পাশের হার শতকরা 100%। পরীক্ষার্থীদেরকে আমি অভিনন্দন জানাই এবং তাদের উচ্চশিক্ষা যাতে নির্বিঘ্ন হয় সেই কামনা করি। চট্টগ্রাম শিক্ষা বোর্ডে 2019 সালে এইচএসসিতে জিপিএ 5 পাওয়া শিক্ষার্থীর সংখ্যা ছিল 2,860 জন। এবছর এ সংখ্যা 12,143 জন। সমর ইসলাম, একুশে টেলিভিশন। তৃতীয় দফায় আজও ভাষান্তর গেল আরও 1,466 জন রোহিঙ্গা। সকালে পতেঙ্গার বোট ক্লাব থেকে নৌবাহিনীর 4টি জাহাজে করে তাদের ভাষান্তরে নেওয়া হয়। সব সুযোগ সুবিধা থাকা সহ নতুন আশ্রয়স্থল পেয়ে খুশি রোহিঙ্গারা। এজন্য সরকারকে ধন্যবাদও জানিয়েছেন তারা। ইফরাজ নূরের ক্যামেরায় রিপোর্ট করছেন শিউলি স্বপ্নম। ভাষান্তরের স্থানান্তরের অংশ হিসেবে তৃতীয় ধাপে এদিন আরও 1,466 রোহিঙ্গাকে ভাষান্তরে স্থানান্তর। সকালে পতেঙ্গা থেকে রোহিঙ্গাদের নিয়ে 4টি জাহাজ ভাষান্তরে রওনা করে। দুপুর 1টার দিকে জাহাজগুলো ভাষান্তর পৌঁছে। 3 দফায় এ পর্যন্ত প্রায় 7,000 রোহিঙ্গা ভাষান্তরে স্থানান্তরিত হলো। এর আগে শুক্রবার কক্সবাজার থেকে চট্টগ্রামে আনার পর রোহিঙ্গাদের পতেঙ্গা বিএফ শাহীন কলেজ মাঠে অস্থায়ী ট্রানজিট ক্যাম্পে রাখা হয়। নতুন আবাসস্থলে যাওয়া রোহিঙ্গারা জানান, ভাষান্তরে বসবাসরত স্বজনদের মুখে সেখানকার উন্নত জীবনের কথা শুনে তারা স্বেচ্ছায় ভাষান্তর যেতে রাজি হয়েছেন। আমাদের তো অনেক ভালো লাগছে আর আমাদের অনেক সুবিধা করে আত্ম হচ্ছে। ভালো লাগছে, আমরা ভালো করে যাচ্ছি। আমার আত্মীয় স্বজন বলছে ভালো, দীর্ঘদিন ধরে কক্সবাজার শরণার্থী ক্যাম্পে অবস্থানরত মিয়ানমারের নাগরিকরা নতুন আবাসস্থল পেয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানায়। বাংলাদেশ সরকার প্রধানমন্ত্রীকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। হাসিনার ধন্যবাদ দিচ্ছিলাম, হাসিনা বলতে জায়গা ভালো, বাসনসর ভালো, তাই তো আমরা চলে আসি। 2,312 কোটি টাকা ব্যয়ে প্রায় 13,000 একর আয়তনের ভাষান্তরে রোহিঙ্গাদের আশ্রয়ের ব্যবস্থা করা হয়েছে। চরটিতে 1 লাখেরও বেশি মানুষ বসবাস করতে পারবে। শিউলি শবনম, একুশে টেলিভিশন, চট্টগ্রাম। চট্টগ্রামের লোহাগাড়ায় জাতীয় পার্টির নেতা আনোয়ার হোসেনের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। গেল রাতে লোহাগাড়ায়
দরবেশহাট খামারের পাশ থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়। পুলিশ জানায় গত 29 ডিসেম্বর লোহাগড়া উপজেলার পদুয়া বাজার এলাকা থেকে নিখোঁজ হন ওই নেতা। এরপর 31 ডিসেম্বর নিখোঁজের পরিবার লোহাগড়া থানায় নিখোঁজ ডায়েরি করে। পরে 2 জানুয়ারি একটি অপরিচিত নাম্বার থেকে ফোন করে মুক্তিপণ হিসেবে 10 লাখ টাকা দাবি করে দুর্বৃত্তরা। এরপর তার মৃতদেহ পাওয়া যায়। এর সাথে শেষ করছি 21 দেশের সংবাদ। তবে যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। এইচএসসি ও সমমানের ফল প্রকাশ, পদ্ধতি নিয়ে নেতিবাচক মন্তব্য না করার আহ্বান প্রধানমন্ত্রী। শতভাগ উত্তীর্ণ জিপিএ 5 পেয়েছে 1.5 লক্ষাধিক, শীর্ষে ঢাকা বোর্ড। 62 পৌরসভায় ভোট শেষ, চলছে গণনা। ফেনীতে হামলায় 2 কাউন্সিলর প্রার্থী আহত, লক্ষ্মীপুরে গুলিবিদ্ধ 3। দর্শক, সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/2124 অনলাইনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরের সংবাদ সন্ধ্যা 7টায় দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন, 21-এর সাথেই থাকুন।